অনেকের জমি দখল হয়ে গেছে এবং অর্ণব শাহরিয়ার এই বিষয় নিয়ে একটি লাস্ট টক শো করেছেন। সেই রাতে সাংবাদিক দম্পতি অর্ণব এবং নিতুকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডটি আগে থেকেই প্ল্যান করা ছিল এবং পেশাদার কিলারদের দ্বারা সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে ছিল অর্ণব, নিতু, তাদের সন্তান সৃষ্টি এবং আরও দুজন ব্যক্তি। হত্যাকারীর ক্ষোভ ছিল মূলত মৃতদের ওপর। কিন্তু আসল ঘটনাটি কি? কে মেরেছে সাংবাদিক দম্পতিকে, আর কেনই বা মেরেছে? আদেও কি তা জানা গিয়েছিল? তা জানতে হলে দেখতে হবে পুরো এক্সপ্লেনেশন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল গল্পে। গল্প শুরু হয় পলিটিক্যাল টক শো পঞ্চম মাত্রা দিয়ে। এই শোয়ের হোস্ট অর্ণব শাহরিয়ারের। আজকের গেস্ট হিসেবে আসে আসন্ন জাতীয় ইলেকশন ক্যান্ডিডেট, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক খালেকুজ্জামান হক। অর্ণব প্রথমে তাকে জিজ্ঞেস করে, আপনি তো অনেক দান খয়রাত করেন, কিন্তু এত দান খয়রাত আপনি কোথা থেকে করেন? উৎসটা কি? প্রথম প্রশ্ন শুনে আটকে যায় সে, ইস্তত বোধ করে। এরপর সে জানায়, কেন, আমার ব্যবসা থেকে। তখন অর্ণব বলে, আপনি নির্বাচনের ইস্তিহারে আপনার মোট অর্থের পরিমাণ দেখিয়েছেন 16 লাখ টাকা। তাহলে আপনি কোটি কোটি টাকা কোথা থেকে দান খয়রাত করেন? খালেকুজ্জামান আবারও আটকে যায়। অর্ণব আরও একটা প্রসঙ্গ নিয়ে আসে, জানায় একটা সংবাদ পত্রিকায় নিউজ হয়েছে কানাডায় বেগমপাড়ায় আপনার বাড়ি আছে। এ সম্পর্কে কি বলবেন? এই পর্যায়ে গল্প প্রেজেন্টে নিয়ে আসা হয়। এতক্ষণ এই টক শো স্পেশাল তদন্তকারী অফিসার কয়েকজনকে নিয়ে দেখিয়েছিলেন এই টক শোর দিনেই মারা যায় সাংবাদিক দম্পতি অর্ণব এবং নিতু। অনেকবারই এই দম্পতির মার্ডার কেস তদন্ত হয়েছে, কিন্তু কোনো অপরাধী ধরতে পারেনি। এখনও তাই স্পেশাল তদন্তকারী অফিসার আবারও কয়েকজনকে নিয়ে বসেছে, যেখানে উপস্থিত আছে প্রথম আইও অর্থাৎ ইনভেস্টিগেট অফিসার, যার নাম মহসিন। আরও রয়েছে ফরেন্সিক অফিসার সহ আরও কয়েকজন। স্পেশাল তদন্তকারী অফিসার মহসিনকে শুরু থেকে শুরু করতে বলে। মহসিনও তাই বলা শুরু করে। মহসিন জানায়, আমি সকালে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আসি। এসে 2 রুমে 2টা ডেড বডি দেখতে পাই। এতটুকু তদন্তকারী অফিসার মহসিনকে জিজ্ঞেস করে, এই কেসে কাউকে ধরেছিলেন না? মহসিন জানায়, বাড়ির কেয়ারটেকার এবং নিতুর ভাইকে ধরেছিলাম। পরবর্তীতে নিতুর ভাইকে ছেড়ে দেয়। কেয়ারটেকারকে রিমান্ডে নেওয়ার পর জেলে পাঠিয়েছি। এসব শুনে অফিসার জিজ্ঞেস করে, আপনার কাউকে সন্দেহ হয় না? মহসিন জানায়, খালেকুজ্জামানকেই আমার সন্দেহ হয়। তার সাথে টকশোর দিনই কিনা সাংবাদিক দম্পতির মার্ডার হয়। এই পর্যায়ে সিন নিয়ে আসা হয় মার্ডার হওয়ার 4 ঘন্টা আগে। এসটিভি কার্যালয়ে পঞ্চম মাত্রা টকশোর প্রধান অতিথি আসে খালেকুজ্জামান। এসে আগে দেখা করে অর্ণবের সাথে, জানায়, আমি সামনে ইলেকশনে দাঁড়াবো। ইলেকশন পর্যন্ত আমাকে সঙ্গ দাও, তাহলে ইলেকশনের পর তোমার নিজস্ব একটা চ্যানেল খুলে দেব। তখন আর অন্যের হয়ে কাজ করতে হবে না। অর্ণব খালেকুজ্জামানের সাথে হ্যাঁ মেলাতে থাকে। এরপরে খালেকুজ্জামান স্টুডিওতে ঢুকে যায়। তখন মেকআপ ম্যান তার কাছে আসলে সে জানায়, এমন মেকআপ করে দাও যাতে একদম ইনোসেন্ট লাগে। এদিকে অর্ণবকে কল করে তার স্ত্রী নিতু। অর্ণব জানায়, টকশো শেষে শীঘ্রই আসছি। অর্ণবের পর স্টুডিওতে ঢুকে খালেকুজ্জামানকে দেখে বলে, আপনাকে দেখে মেকআপ করার পর খুবই ইনোসেন্ট লাগছে। খালেকুজ্জামান জানায়, আমি তো ইনোসেন্ট। শুরু হয় লাইভ টক শো। অর্ণব খালেকুজ্জামানের বেগমপাড়ায় বাড়ি থাকার ব্যাপারটা নিয়ে আসলে খালেকুজ্জামান তা অস্বীকার করে। অর্ণব জানায়, আপনার স্ত্রীর নামেও তো বাড়ি কেনা আছে। খালেকুজ্জামান জানায়, আমার স্ত্রীর নামে থাকতে পারে, সেটা আমার জানা নেই। অর্ণব এবার বলে, আপনি তো মানি লন্ডারিং করেছেন। এই কথা শুনে আবারও বিচলিত হয়ে পড়ে খালেকুজ্জামান। অন্যদিকে প্রডিউসার অর্ণবকে শুধু বলে স্ক্রিপ্ট থেকে প্রশ্ন করতে, স্ক্রিপ্টের বাইরে যেন কোনো প্রশ্ন না করে। কিন্তু অর্ণব কোনো কথা কানে নেয় না। আবারও জিজ্ঞেস করে, আপনি মানি লন্ডারিং করে তাহলে কানাডায় বেগমপাড়ায় বাড়ি কিনেছেন? এরপর আসে আরও একটা প্রসঙ্গে, জানায়, আপনি তো করোনার সময় অনেক হেল্প করেছেন। খালেকুজ্জামান জানায়, হ্যাঁ করেছি। অর্ণব তখন বলে, আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে অভিযোগ আছে, করোনাকালীন আপনার প্রতিষ্ঠান কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, মানুষের করোনা পরীক্ষা নামে মিথ্যা রিপোর্ট দিয়েছে। এগুলো কেন করলো? এর জবাব দিতে হবে। এবার রেগে যায় খালেকুজ্জামান। লাইভ টক শোতে বলে ওঠে, 2 বিরোধী দলের থেকে টাকা খেয়ে নির্বাচনের আগে আমার বিরুদ্ধে গিয়েছিস, আমাকে নিয়ে অনেক কথা বলেছিস। এর পরিণাম যে কতটা ভয়াবহ হবে তা দেখবে। এসব বলে সে চলে যায়। এসব লাইভ ফুটেজে দেখে স্পেশাল তদন্তকারী অফিসার ওদিকে পেছনের সিনে প্রডিউসার অর্ণবকে বলে, তোমাকে বলেছি না স্ক্রিপ্টের বাইরে কোনো কথা বলবে না। সে পাওয়ারফুল লোক। অর্ণব জানায়, আমি তো আর মিথ্যা কিছু বলিনি। প্রডিউসার বলে,
তুমি এবার বাড়ি যাও, আমি অফিসের ব্যাপারটা দেখব। অর্ণব ওয়াইফের জন্য ফুল কিনে চলে আসে বাড়িতে। বাড়িতে আসতেই ওয়াইফ বলে, শুনলাম অফিসে নাকি তুমি অনেক হাঙ্গামা করেছো। অর্ণব জানায় ভিআইপি এসেছিল টকশো শুরু করার আগেই আমাকে উল্টাপাল্টা বোঝায়, কিন্তু শালা তো এক দুর্নীতিবাজ, তাই দিছি $1 দিয়ে। কিন্তু নিতু তার উপর রেগে যায়। আজকে তার আরও আগে বাসায় আসার কথা ছিল। সারাক্ষণ দুজনেই অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই মেয়েকে সময় দিতে পারে না। মেয়ে আবার অপেক্ষায় আছে তার বাবার জন্য। অর্ণব তখন নিতুকে ফুল দিয়ে শান্ত করে, এরপর মেয়েকে চকলেট দিয়ে শান্ত করে। এই সিন শিফট করে নিয়ে যাওয়া হয় ঘটনা ঘটার 10 মিনিট আগে। নিতু অর্ণবকে জানায়, আমি এমন এক তথ্য পেয়েছি পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেবে। এটা শুনে অর্ণব নিতুকে বলে, কয়বার থ্রেট পেলে? নিতু জানায় 2 বার। ভয় লাগে কিনা জিজ্ঞেস করলে নিতু জানায়, কিসের ভয়? অর্ণব তখন প্রাউডলি বলে, আমার সাহসী বউ। তখন মেয়ে ঘুমালে অর্ণব মেয়েকে নিয়ে যায় তার রুমে। তখনই তাদের বাড়ির দরজায় কেউ নক করে। এই পর্যায়ে সিন নিয়ে আসা হয় আবারও প্রেজেন্ট ডেতে। স্পেশাল তদন্তকারী অফিসার মহসিনকে জিজ্ঞেস করে, মার্ডারটা কে করেছে? এমন কাউকে কি আইডেন্টিফাই করতে পেরেছিলেন? মহসিন জানায়, রবিন এবং সোহেলকে সাসপেন্ড হিসেবে ধরা হয়েছিল, কারণ মার্ডারের সময় তারা দুজনেই ওই এলাকায় ঘোরাঘুরি করেছিল, যেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সিন আবারও নিয়ে আসা হয় সেই রাতে। দরজায় নক করলে অর্ণব খুলতে এসে জিজ্ঞেস করে, কে বাইরে? তখন জানানো হয়, বিপদে পড়েছি, আজকের রাতে একটু আশ্রয় দিতে পারবেন? অর্ণব দরজা খুলতেই রবিন আর সোহেল ভেতরে ঢুকে পড়ে। রবিন মারা শুরু করে অর্ণবকে। মারতে মারতে বলে, খুবই সাংবাদিকতা দেখাতে এসেছিস তাই না? পঞ্চম মাত্রা চালাও, লিডারকে অপমান করো না। অর্ণব মার খেয়ে উপরে আসলে নিতু বের হয়। সোহেল তখন নিতুকে মারতে মারতে ঘরে নিয়ে যায়, সেখানে নিতুকে মেরে ফেলে। রবিনকে জানায়, আমি তো ভুল করে ফেলেছি, মূলত নেতা তাদের পাঠিয়েছিল ভয় দেখানোর জন্য। সোহেল একজনকে মেরে ফেললে রবিন সোহেলকে মারতে শুরু করে। তখন অর্ণব মৃত ওয়াইফের কাছে আসলে দুজনে মিলে অর্ণবকেও মারে। মারার পর ঘটনা যেন ডাকাতি হিসেবে বিবেচনা করা হয়, তাই তার ল্যাপটপ নেয়। রবিন এরপর সোহেলকে বলে, নেতাকে জানিও গা ঢাকা দিতে বিদেশে চলে যায়, আমিও যাচ্ছি। সিন ফিরে আসে প্রেজেন্ট ডেতে। মহসিন জানায়, আমার কাছে এখনও মনে হয় সাংবাদিক দম্পতিকে খালেকুজ্জামানই মেরেছে। এটা শুনে স্পেশাল তদন্তকারী অফিসার জিজ্ঞেস করে, খালেকুজ্জামানের কোনো স্টেটমেন্ট নেননি? মহসিন জানায়, নিয়েছি। সে জানিয়েছে টকশোতে যা ঘটেছিল তা হিট অব দ্য মোমেন্ট, কিন্তু আমি সোর হিট অব দ্য মোমেন্টে গিয়ে সাংবাদিককে মেরেছে। তখন সেখানে উপস্থিত অন্যরা জানায়, খালেকুজ্জামান যে অর্ণবকে মেরেছে তা মনে হয় না, টকশোর ওইটা হিট অব দ্য মোমেন্টই ছিল। এসব চলতে থাকলে স্পেশাল অফিসার জিজ্ঞেস করে, তাহলে খুনটা করলো কে? তখন অন্য একজন কেস তদন্তকারী জানায়, আমার তদন্তে মনে হয়েছিল নিতুর কলিগ এবং ক্যামেরা পার্সন সাফায়েত খুনটা করেছে, কারণ এটা ওয়ান সাইড লাভ ছিল। স্পেশাল অফিসার পুরোটা খুলে বলতে বলে। এই অফিসার তখন তার তদন্ত থেকে বলা শুরু করে, জানায়, আমি নিতুর কলিগদের থেকে খবর নিয়েছি, সাফায়েত নিতুকে ভালোবাসত, ওয়ান সাইডেড লাভ। সাফায়েত এবং নিতুর সিন দেখানো হয়। নিতু একদিন রিপোর্ট করতে আসলে সেখানে আসে ক্যামেরা পার্সন সাফায়েত। ফুল গিফট করে নিতুকে জানায়, আমি তো তোর দেওয়া ড্রেস পরে আসছি, আবার ফুল কেন? নিতু সাফায়েতকে তুই করে বলে, কারণ বয়সে তার ছোট। এই তদন্তকারী অফিসার প্রেমের দিকে মারাটা ধাবিত করলে তন্ময় নামে আরেক অফিসার বলে, আপনি কি সব কেসের প্রেম পান নাকি? স্পেশাল অফিসার আবারও ডিটেলস বলতে বলে। তখন এবারের অফিসারটা একটা ভিডিও দেখায়, যে ভিডিওটা সাফায়েতের ফোনে পেয়েছিল। ভিডিওটাতে দেখা যায় দুজন একটা ইনভেস্টিগেশনের বের হলে সাফায়েত নিতুকে ভিডিও করতে থাকে। ভিডিওতে জানায়, তুমি যদি আমার নারী না হও তাহলে আমি তোমাকে মেরে ফাঁসির দড়িতে ঝুলবো। এসব সাফায়াত গল্প বলার ঢঙ্গে বলে। নিতু আবার তখন ফোন কেড়ে নেয়। এই ভিডিও প্লে করলে সবাই বলে, এখানে কি এমন হয়েছে? স্পেশাল অফিসাররাও বলে, সাফায়াত কি জানতো না যে নিতু বিবাহিত? তদন্তকারী অফিসার জানায়, হ্যাঁ জানতো, কিন্তু কিছু অসমাপ্ত প্রেম থাকে না। আবারও শুরু হয়। তখন নিতু এবং সাফায়াতের গল্প। সাফায়াত একদিন নিতুকে বাইরে ডাকে। বাইরে ডেকে সাফায়েত থাকে বেশ টেনশনে। নিতু সাফায়েতের কাছে এসে বলে, কি বলার জন্য বাইরে ডাকলি বল। সাফায়েত ভয়ে ভয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে নিতু বলে, হ্যাঁ আমিও তোকে ভালোবাসি, কিন্তু ভাইয়ের চোখে। সাফায়েত তখন জানায়, আমি তোকে ওরকম ভালোবাসি না, প্রেমিকার চোখে দেখি। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি অর্ণবকে ডিভোর্স দিয়ে দাও।
আমি তোমার বাচ্চাকে নিজের করে নেব। এসব শুনে নিতু সাফায়েতকে দুটো চড় মারে, মেরে চলে যায়। পরবর্তীতে নিতু সাফায়েতকে তার টিম থেকে বাদ দেয়। সাফায়েত তাই নিতুকে বলে, তুমি আমাকে তোমার টিম থেকে বাদ দিলে কেন? আমি তোমার টিম ছাড়া কাজ করব না। আমি তোমাকে ভালোবাসি। আমি অর্ণবের কাছে গিয়েও আমাদের ভালোবাসার কথা জানাতে প্রস্তুত। নিতু তখন বলে, বেশ বাড়াবাড়ি করো না, ম্যানেজমেন্টের কাছে কমপ্লেন জানাতে বাধ্য হব। এটা বলেই চলে যায়। এরপরে সিন নিয়ে আসা হয় মার্ডার হওয়ার 3 ঘন্টা আগে। নিতু অফিস শেষ করে বাড়িতে আসতেই মেয়ে বৃষ্টি বলে, বাবা কখন আসবে? মা জানায়, তোমার দেখি মনে আছে আজকে তোমার বাবা যে ঘুরতে নিয়ে যাবে। নিতু তাই ফোন করে অর্ণবকে। অর্ণব জানায়, যেতে চেয়েছিলাম, কিন্তু ভিআইপি একটা গেস্ট আসছে, যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। আজকে একটু ম্যানেজ করে নাও, নেক্সট কোনো একদিন ঘুরতে নিয়ে যাব। নিতু মেয়ের কাছে এসে জানায় তার বাবা তাকে ঘুরতে নিয়ে যেতে পারবে না। তখন মেয়ে মন খারাপ করে তার রুম থেকে চলে যায়। এর মধ্যে অর্ণব বাসায় আসলে নিতু অফিসে যে গন্ডগোল হয়েছে এসব নিয়েই বলে। তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে অর্ণব নিতুকে জিজ্ঞেস করে, তোমার রিপোর্ট কি তৈরি? নিতু জানায়, হ্যাঁ, এবার যে রিপোর্ট তৈরি করতে চলেছি তা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেবে। এরপর দুজন খাওয়ার প্রস্তুতি নিলে কলিং বেলে আওয়াজ পায়। তাই অর্ণব খুলতে যায়, দেখে সাফায়েত এসেছে। অর্থাৎ সাফায়েতকে বাসায় আসতে দেখে নিতু কিছুটা অবাক হয়, জিজ্ঞেস করে, হঠাৎ ফোন না করে তুই এখানে আসলি? অর্ণব এসব প্রশ্ন করতে নিষেধ করে, জানায় সাফায়েতের জন্য খাবার রেডি করতে। সাফায়েত আবার খেতে চায় ডিম ভাজি। নিতু সেটাই করতে যায়। এদিকে অর্ণব সাফায়েতকে বলে, আজ আমরা সারা রাত আড্ডা দেব, আমার একটু কাজ আছে, তা সেরে নেই। এটা বলে অর্ণব ভেতরের রুমে যায়। তখন রান্নাঘর থেকে নিতু সাফায়েতকে বলে, 3 মাস ধরে কোথায় ছিলি? নতুন কাজ কি পেয়েছিস? সাফায়েত নিতুর কাছে এসে বলে, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমাকে অনেক ভোলার চেষ্টা করেছি, এর জন্য অনেক ড্রাগসও নিয়েছি, কিন্তু কোনোভাবেই পারছি না। একসময় নিতুকে ধরতে থাকে। নিতু তখন বলে, তুই কি শুরু করেছিস? বাসায় অর্ণব আছে, তোর কি সাহস হলো আমাকে টাচ করার? সাফায়েত শুরু করে পাগলামি, বারবার বলে, আমি তোমাকে ভালোবাসি। নিতু জানায়, আমি ভালোবাসি না। একসময় সাফায়েত রান্নাঘর থেকে ছুরি নিয়ে ছুরি চালিয়ে দেয় নিতুর পেটে। তখন অর্ণব বাইরে আসলে অর্ণবকেও মাথায় আঘাত করে। এরপর নিতুর কাছে এসে বলে, আমি তোমাকে মারতে চাইনি, আমি অর্ণবকে মেরে ফেলেছি, আমাদের পথে আর কোনো কাঁটা নেই। এটা বলে নিতুকে কোলে করে নিয়ে আসে। তারপর অর্ণবের কাছে এসে আরও ছুরিঘাত করে। অর্ণবকে চিরতরে বিদায় করে নিতুর কাছে আসে। নিতুকেও বালিচাপা দিয়ে মেরে ঘোরের মধ্যে ড্রাগস নেয়। এর মধ্যে দিয়ে দ্বিতীয় জনকে গল্প বলা শেষ হলে সবাই হেসে বলে, গল্পটা ভালোই সাজিয়েছেন। অফিসার জানায়, এটা সাজানো নয়, আর কয়েকটা দিন সাফায়েতকে রিমান্ডে নিতে পারলে সব বেরিয়ে আসতো। এইটা শুনে স্পেশাল অফিসার জানায়, একটা মানুষকে আর কয়দিন রিমান্ডে রাখতে চান? এই পর্যায়ে বলা শুরু করে অফিসার তন্ময়। তিনি জানান, ডাবল মার্ডার রহস্যের 2 মাস আগে এবং 2 মাস পরের ওই এলাকার সকল খবর আমার কাছে আসছে। এই কয়েক মাসেই ওই এলাকায় 44টা চুরির ঘটনা ঘটেছে, 4 জন মার্ডারও হয়েছে। দ্বিতীয় জন এখন হেসে বলে, তাহলে মার্ডার হওয়া দম্পতি চোরেদের জন্য দরজা খুলে রেখেছিল, তাই না? তন্ময় জানায়, চোরেরা দরজা দিয়ে ঢুকেনি, বাড়ির পিছনে এক কাঁঠাল গাছ ছিল, সেই দিক দিয়ে ঢুকেছে। এটা শুনে স্পেশাল অফিসার তন্ময়কে বিস্তারিত বলতে বলে। এবার চোরের দিকটা দেখানো হয়। বাপ বেটা চুরি করতে আসে। বেটা আবার একটু মেয়ে লোভী ছিল। এক নজর নিতুকে দেখে তার বেড়ে আসে। তখন নিতু জেগে যায়। অর্ণবকে ডাক দিলে চোর বালির চাপা দিয়ে নিতুকে মেরে ফেলে। বাপ তো বেটার উপরে অনেক রেগে যায়, কারণ কয়েকদিন আগেও তারা খুন করেছে। সেই সময় অর্ণব আসলে চোরেরা অর্ণবকেও মেরে ফেলে। এখানে শেষ হয়ে যায় তন্ময়ের বিস্তারিত বলা। তা শুনে দ্বিতীয়জন বলে, আপনার গল্পে তো কোনো লজিকই নেই। স্পেশাল তদন্তকারী অফিসার সাফায়েত তন্ময়কে জিজ্ঞেস করে, কাউকে কি ধরতে পেরেছিলেন? তন্ময় জানায়, মালেক এবং সালেক নামে 2 জনকে ধরেছিলাম। তারা আগে চুরি এবং মার্ডারের কথা স্বীকার করলেও অর্ণব এবং নিতুর হত্যাটা স্বীকার করেনি। দ্বিতীয়জন তখন বলে, তাহলে কিভাবে বুঝলেন যে চুরি করতে গিয়ে মার্ডার করা হয়েছে? তন্ময় জানায়, বাসা থেকে 2টা ল্যাপটপ এবং 2টা ফোন মিসিং ছিল। এই ল্যাপটপ আর ফোন মিসিং প্রসঙ্গ চলে আসলে প্রধান কথা বলতে থাকে। জানায়, আপনারা এতক্ষণ যা যা বললেন তার একটারও সঠিক নয়। কিলার আসলে নিতুকে মারতে এসেছিল। এজন্য অর্ণবের শরীরে ছুরির আঘাতের চেয়ে নিতুর শরীরে ছুরির আঘাত বেশি ছিল। এতে মনে হয়েছে কিলার নিতুকে আক্রোশ থেকে মেরেছে। তাছাড়া নিতু ছিল স্বনামধন্য সাংবাদিক।
একটা স্টোরি নিয়ে কাজ করছিল। সেই স্টোরিটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। এই পর্যায়ে নিতুর সাংবাদিকতা পেশা হিসেবে দেখানো হয়। নিতু রিপোর্ট করতে আসে কেরানীগঞ্জের একটা জায়গায়, যেখানে ওশান গুরু অন্যের জমিগুলো দখল করে ভরাট করছিল। এক গ্রামবাসীকে পেয়ে তার জমি সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলা শুরু করে, কিন্তু যখন দেখে এসব রেকর্ড হচ্ছে তখন কিছুই বলে না, না বলে চলে যায়। নিতু এবং সাফায়েতও বুঝতে পারে গ্রামবাসীদের থ্রেট দেওয়া হয়েছে। পরের দিন আবার একজনের কাছে আসে, সে বলা শুরু করে। যাবার দেখে ওশান গ্রুপের একটা প্রতিনিধি। যখন সে জানতে পারে এখানে 7 দিন ধরে ঘুরছে, তখন তার 2 সঙ্গীকে পাঠায় সাংবাদিকদের কাছে, আর তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য বলে। বসের কথা অনুযায়ী দুজন এসে নিতুকে চলে যেতে বলে। চলে না গেলেও মেরে বালিতে পুঁতে রাখবে বলেও জানায়। আর যে লোক জমি দখল নিয়ে বলেছিল তার ওপর চোটপাট দেখাতে শুরু করে, যা আবার দূর থেকে ভিডিও করে নিতু। অন্যদিকে প্রতিনিধি একজনকে ফোন করে নিতুর পুরো ডিটেলস জানতে চায়। নিতু এই জমি দখল নিয়ে তার রিপোর্ট চালিয়ে যেতে থাকলে ওশান গ্রুপের একজনের কাছ থেকে থ্রেট পায়, কিন্তু নিতু এসব থ্রেটকে তোয়াক্কা করে না। আরও বলে, আমি থ্রেট পেয়েছি বলেই সঠিক পথে যাচ্ছি। নিতু আবার থ্রেট পাওয়ার পরপরই অর্ণবকে জানায়। পরের দিন অফিসে এসে বসের থেকে জমি দখলের ওপর যে রিপোর্ট করবে সেটার পারমিশন নেয়। সেটা নিয়ে আসে করিম নামের এক ভুক্তভোগীর কাছে। কোম্পানি তার কাছ থেকে বাড়ি নিয়েছিল বিল্ডিং করে দেবে বলে, কিন্তু হরপার তাকে উচ্ছেদ করে দিয়েছে। জায়গা ফিরে নিতে আসলে মৃত্যুর হুমকি খায়। কোর্টে মামলা করতে গেলে কোর্ট মামলাও নেয় না। এসব কিছুই রিপোর্ট করে নিতু। মার্ডার হওয়ার 3 দিন আগে নিতুকে আবারও থ্রেট দেয়, কিন্তু নিতু আবারও সেই থ্রেটকে আমলে নেয় না। তাই তো ঘটনার দিন ওশান গ্রুপের প্রতিনিধি দলবল নিয়ে অর্ণবের বাড়িতে আসে। তারপর অর্ণবের গলায় ছুরি ধরে নিতু থেকে কেসের সব ডিটেলস নেয়। নিতুও তার 2 ফোন আর ল্যাপটপ তুলে দেয় প্রতিনিধির কাছে। প্রতিনিধি তখন অর্ণবকেও ছেড়ে দেয়, আর অর্ণব ছাড়া পাওয়ার পরপরই একটা ভুল করে বসে। জানায়, যতই ল্যাপটপ এবং ফোন আমার কাছ থেকে নিয়ে যাও, এভিডেন্সটাও আমার কাছেই আছে। এই কথা শুনে প্রতিনিধি আবারও রেগে যায়, অর্ণবের গলায় আবারও ছুরি ধরে। এরপর নিতুকে বলে, তোমাকে আমি 5 কোটি টাকা দেব, এভিডেন্স কোথায় রেখেছো, আমাদের দিয়ে দাও। নিতু জানায়, যা ছিল সবই দিয়ে দিয়েছি। অর্ণব আসলে কিছু জানে না, রিপোর্ট তো আমি করেছি, আমাদের কাছে আর কিচ্ছু নেই। কিন্তু প্রতিনিধি তা বিশ্বাস করে না, তাই তার লোকদের নির্দেশ দেয় এই সাংবাদিক দম্পতিদের এমনভাবে মারতে হবে যাতে পুরো সাংবাদিক জাতি কেঁপে ওঠে। এর মধ্যে দিয়ে আসপাকের কেসের ডিটেলস বলা শেষ হয়। জানায়, নিতু মার্ডার হওয়ার পর কেরানীগঞ্জের ওশান গ্রুপ নিয়ে করা সব ভিডিও মুছে ফেলা হয়। আমি একটা জোগাড় করেছিলাম, সেটাই উপস্থাপন করেছি। এই ভিডিও ডিলিট করার পেছনে চ্যানেল মালিকেরও সামিল আছে। তাছাড়া ল্যাপটপে হয়তো ওশান গ্রুপের মালিক শামস আলম সম্পর্কে কোনো তথ্য ছিল, যার কারণে সেই ল্যাপটপটা মিসিং রয়েছে। তখন একজন জিজ্ঞেস করে, তাহলে কি মনে করেছেন শামস আলম কিলার? আশফাক জানায়, প্রমাণ তো হাতে নেই। এ পর্যায়ে ফরেনসিক অফিসার মুখ খোলে, জানায়, এতক্ষণ সবার কথাগুলো শুনলাম, আগেরগুলো সব অযথা মনে হলেও নিতুকে নিয়ে ব্যাপারটা ভ্যালিড মনে হচ্ছে। ফরেনসিক অফিসার জানায়, এত কিছু থাকতে কেন ল্যাপটপ আর ফোন চুরি হয়ে গেল? আসলে মার্ডার ছিল আগে থেকে প্ল্যান করা। আশফাক তখন ফরেনসিক অফিসারকে তার দিকটাও তুলে ধরতে বলে। ফরেনসিক অফিসার তখন জানায়, আমার কিছু ভিকটিমকে কিভাবে মারা হলো সেটাই আইডেন্টিফাই করি না, কিলারের মোটিভটাও দেখি, তাই একদম স্পষ্ট অনুযায়ী কিভাবে মারা হলো সেগুলো বিশ্লেষণ করি। আশফাক আবার জিজ্ঞেস করে, এই যে 2টা মার্ডার হয়ে গেল, তাদের মেয়ে কি এটা দেখেনি? ফরেনসিক অফিসার এই ব্যাপারটাকেও লক্ষ্য করে। এরপর সবাইকে জানায়, আপনাদের কি মনে হয় কিলার কি প্রফেশনাল ছিল নাকি আনপ্রফেশনাল? সবাই জানায় আনপ্রফেশনাল। ফরেনসিক অফিসার তখন জানায়, আপনারা আসলে ভুল জানেন, কিলাররা কিন্তু একদম প্রফেশনাল। সেটা হতে পারে 1জন বা 2জন, আর আগে থেকে প্ল্যান করেই মারা হয়েছে। নিজেদের আনপ্রফেশনাল দেখানোর জন্য মৃত্যু যেন স্টেপ করে নিয়েছে, তারপর নিচ থেকে ঘর এলোমেলো করেছে। আশফাক জিজ্ঞেস করে, আপনারা মার্ডার লোকেশনে কোনো ক্লু পাননি? ফরেনসিক অফিসার জানায়, ডেড বডির পাশে দিয়ে কোনো বাউন্ডারি দেওয়া হয়েছিল না, আর দ্রুত অনেক মানুষ, সাংবাদিক এবং আত্মীয় স্বজনদের সমাগমের কারণে সবকিছু নষ্ট হয়ে যায়। তারপরেও 2টা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল। এই মার্ডার কেসের সাথে জড়িত সম্ভাব্য সবার ফিঙ্গারপ্রিন্ট চেক করেছি, ডাটাবেজেও চেক করেছি, কিন্তু মেলেনি। ফরেনসিক অফিসারের বলা শেষ হলে মহসিন জানায়, আমরা মার্ডারের দিন ঘরের ছোট মেয়েকেই পেয়েছিলাম। এবার দেখানো হয় মেয়ের দিক থেকে ঘটনা। মেয়ে তো সন্ধ্যা থেকেই অপেক্ষা করেছিল যে বাবা আসবে আর তাকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু বাবা আর আসে না, তাই মন খারাপ করে থাকে। তারপর মা বাবা দুজনেই তার মন ভালো করে। রাতে তাই মেয়েটি ঘুমিয়ে যায়। হঠাৎ শুনতে পায় চিৎকার, তাই জানালার পর্দা সরিয়ে দেখে তার বাবা মায়ের লাশ। আর এটা দেখার পর সে স্তব্ধ হয়ে যায়। মহসিন মেয়ের ব্যাপারে জানিয়ে বলে,
এই ছোট্ট মেয়েকে কিভাবে জিজ্ঞাসাবাদ করি বলুন? সবাই জানায় সম্ভব নয়। এরপর আশফাক জানায়, আমরা তো সবার পার্সপেক্টিভ থেকে মার্ডারের ঘটনা শুনলাম, আর শোনার পর আমাদের মাঝে একটা বিষয় কমন হচ্ছে, কিলার জোর করে দরজা খোলেনি। অর্থাৎ কিলার ভিকটিমের পূর্ব পরিচিত ছিল, অথবা কিলার আগে থেকেই বাড়ির মধ্যে ছিল। এ পর্যায়ে ফরেনসিক অফিসার জানায়, একটা বিষয়ে আমার মাথা ঘুরপাক খাচ্ছে। হতে পারে অর্ণব এবং নিতু ড্রাগস নিয়েছিল, কারণ মৃত্যুর সময় তাদের শরীরে কোনো ধস্তাধস্তি সেরকম কোনো চিহ্ন ছিল না। কিন্তু একজন মৃত্যুকে ঠেকাতেই তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করার কথা। তাই কিলার যদি পূর্ব পরিচিত হয়ে থাকে, তাহলে মারার আগে ভিকটিমদের কিছু একটা খাইয়েছে, যার কারণে ভিকটিমরা অচেতন হয়ে পড়েছিল। যদি ভিসারা করা হতো তাহলে ভালো বোঝা যেত। ভিসারা হচ্ছে পাকস্থলীতে কোনো বিষ বা সেরকম কোনো কিছু আছে কিনা তা পরীক্ষা করা। এটা শুনে আশফাক জিজ্ঞেস করে, ভিসা করলেন না কেন? ফরেনসিক অফিসার জানায়, তখন মাথায় আসছিল না। এরপর যখন মাথায় আসলো তখন কবর দিয়ে দেওয়া হয়েছিল, রিপোর্টও চলে গিয়েছিল, তাই আর করা হয়নি। তখন একজন বলে, এখন কি কবর থেকে তুলে ভিসারা করা যাবে? ফরেনসিক অফিসার জানায়, 2-3 মাস হয়ে গিয়েছে, তাই করা যেতে পারে। এই স্পেশাল মিটিংয়ে সিদ্ধান্ত নেয় ভিসারা করার জন্য কবর থেকে লাশ তোলা হবে। পরের দিন সবার উপস্থিতিতে কবর থেকে লাশ তোলা হয়। কবর দেওয়া হয়েছিল বাড়ির সামনেই। লাশ তোলার সময় সবার সাথে সেখানে উপস্থিত ছিল ছোট্ট মেয়েটিও। ছোট মেয়েটি ছিল একদম চুপচাপ। জীবনের সবচেয়ে মূল্যবান দুজনকে সে হারিয়ে ফেলেছে। এটি যেন সে জীবনের মানেই হারিয়ে ফেলেছে। এইভাবে কেস অমীমাংসিত হওয়ার মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল অমীমাংসিত ওয়েব ফিল্মটির সম্পূর্ণ এক্সপ্লেন। এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।